কাশীপুর নামের একটি গ্রামে মিঠুন নামে এক মাটনের ব্যবসায়ী থাকত। পুরো গ্রামে মাটনের একটাই দোকান ছিল, আর সেটি ছিল মিঠুনের। তাই গ্রামের সবাই তার দোকান থেকেই মাটন কিনত। মিঠুন বাবু, মাটন কেমন দিচ্ছ? 1 কেজি 200 টাকা ভাই, নিবে? হ্যাঁ ভাই, তাহলে 2 কেজি দিও, কিন্তু টাটকা যেন হয়। ভাই, এটা কি বলার কথা? আমি তো সবসময় টাটকা মাটনই দিই। এভাবেই প্রতিদিন মিঠুন মাটন বিক্রি করত আর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরত। তার পরিবারে ছিল স্ত্রী আর এক মেয়ে ঋতু। প্রতিদিন সকালে মিঠুন পাশের গ্রামে যেত ছাগল কিনতে, আর সেই ছাগল জবাই করে গ্রামের লোকদের কাছে মাটন বিক্রি করত। একদিন সকালে সে গেল ছাগল ব্যবসায়ী সুজনের কাছে। তখন সুজন বলল, আরে মিঠুন, শুনছি তোমার ব্যবসা তো বেশ জমজমাট চলছে। না ভাই, কোনো রকমে সংসার চলে যায়। মিথ্যে বলো না, পুরো গ্রামে একমাত্র তুমি মাটন বিক্রি করো। তুমি তো ইচ্ছে মতো দাম নাও। না ভাই, আমি কখনো কারোর সাথে ঠকবাজি করিনি। সুজন তখন বলল, দেখো, এখন ছাগলের খাবার দাবার খুব দামি হয়ে গেছে, তাই আজ থেকে ছাগলের দামও বাড়ছে। এখন এক একটা ছাগল 8,000 টাকা। কি বললে ভাই? 8,000 টাকা? এত দাম হলে আমি কিভাবে কিনবো? তাহলে আমি তো মাটন সস্তায় বিক্রি করতে পারবো না। নিতে চাও তো নাও, না হলে অনেক আছে ক্রেতা। মিঠুনের আর কোনো উপায় ছিল না, কারণ সুজন ছাড়া গ্রামে আর কেউ ছাগল পোষে না। তাই সে বাধ্য হয়ে একটাই ছাগল কিনল 8,000 টাকায়। এরপর মিঠুন ছাগলটা নিয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরলে তার স্ত্রী বলে, বাকি ছাগলগুলো কোথায়? দোকানে রেখে এসেছ? না, সুজন ভাই ছাগলের দাম বাড়িয়ে দিয়েছে, তাই আজ একটাই এনেছি। তাহলে তো খুব খারাপ হলো। এখন এত কম মাটন বিক্রি করে সংসার চলবে কিভাবে? মাটনও তো এখন বেশি দামে বিক্রি করতে হবে, কিন্তু জানি না গ্রামবাসী কিনবে কিনা। পরের দিন সে দোকানে মাটন বিক্রি শুরু করল। এক ক্রেতা এসে বলল, 1 কেজি মাটন দাও তো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই নাও, আর 600 টাকা দাও। কি, পরশুদিনই তো আমার স্বামী 200 টাকায় নিয়েছিলেন, আর এখন তুমি 600 টাকা চাইছো? একদিনে 200 থেকে 600 হয়ে গেল? মজা করছো নাকি? কি করব বোন, বাজারে ছাগলের দাম বেড়েছে, তাই মাটনেরও দামও বেড়েছে। থাক ভাই, এত দামি মাটন আমি নেব না, এগুলো তোমার কাছেই রাখো। এটা বলে সেই মহিলা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আরও কিছু গ্রাহক আসে, কিন্তু অনেক বেশি দাম হওয়ায় কেউ মাটন কিনল না। আরে এটা কি? এ তো দিনে দুপুরে লুট করছে। এর থেকে তো শহরে কম দামে মাটন পাওয়া যায়। চলো, আমরা কেউ মাটন নেব না। এটা বলে এক একে সব ক্রেতাই চলে গেল। কেউই তার কাছ থেকে মাটন কিনল না। সন্ধ্যার দিকে মিঠুন দেখল সুজন তার দোকানের সামনেই নতুন মাটনের দোকান খুলেছে। এটা দেখে মিঠুন খুব চিন্তিত হয়ে যায়। এই দিকে সুজন চেঁচিয়ে বলছে, আসুন আসুন, সস্তায় মাটন, মাত্র 200 টাকায় 1 কেজি। নিয়ে যাও আর মাটন বিরিয়ানি বানাও, আর আরও অন্য কিছু বানাও। এসো এসো, সবাই এসো, এলে পাবে, না হলে পস্তাবে। এটা শুনে সব গ্রামবাসী লাইন দিয়ে সুজনের দোকান থেকে মাটন কিনতে শুরু করল। আরে ভাই, মাটন কিভাবে দিচ্ছেন? 100 টাকায় 1 কেজি। কয় কেজি দেবো কাকা? আচ্ছা, তাহলে 3 কেজি দাও। আরে ভাই, আমাকেও 2 কেজি দাও। আরে ভাই, 2 কেজি দিয়ে কি হবে? কিছু মাটন ফ্রাই বানিও, আর কিছু মাটন বিরিয়ানি। তুমি 4 কেজি নাও। হ্যাঁ, সব কিছু তো ঠিক আছে, কিন্তু তুমি এটা বলো, এত কম দামে তুমি কিভাবে দিচ্ছ? আগে তো তোমাকে এই গ্রামে দেখেনি, আর ওই টাসের দোকানে তো 600 টাকা কেজিতে দিচ্ছে। আরে ভাই, আমি বাকি লোকের মতো ঠকবাজ নয়। আমি সংসারী লোক, আমারও বাড়িতে বউ বাচ্চা আছে। আমি এক একটার টাকার মূল্য ভালোভাবেই জানি। আমি এই ব্যবসায় নতুন, কিন্তু আমি তোমাদের কাছে থেকে সর্বদা কম টাকায় নেব। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়, আর তার কাছে থেকে সবাই মাটন কিনে। এগুলো দেখে মিঠুন কিছুই বুঝতে পারে না। যখন সুজনের দোকানে ভিড় কমে, তখন মিঠুন সুজনের দোকানে আসে।
মিঠুন অবাক হয়ে সুজনকে জিজ্ঞেস করল। ভাই, তুমি এত সস্তায় মাটন দিচ্ছ কিভাবে? ছাগলের দাম তো বাড়ল। তুমি যদি এইভাবে করো তাহলে তো আমার কাছ থেকে কেউ মাটন কিনবে না। সুজন হেসে বলল, তুমি তোমার মাটন আমায় বিক্রি করে দাও, আমি সব কিনে নেব 50 টাকা কেজি হিসেবে। কি? আমি তো 8,000 টাকায় ছাগল কিনেছি, 50 টাকায় মাটন বিক্রি করব? এটা তুমি কি বলছো ভাই? তাহলে যাও, অন্য কাজ দেখো, আমাকে আবার দোকান বন্ধ করতে হবে। মিঠুন বাধ্য হয়ে কম দামে মাটন বিক্রি করে দিল। তার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আর দুঃখী হয়ে মিঠুন বাড়ি ফিরে যায়। কি হলো গো, তুমি এত দুঃখিত কেন? ব্যবসা তো ভালোই হয়েছে, তাই না? জানি না ভগবান আমাকে কোন জন্মের শাস্তি দিচ্ছেন। কেন, কি হয়েছে? তুমি এ কথা বলছো কেন? সোজা সোজা বলো, কি হয়েছে? এরপর মিঠুন সবকিছু বলে। এটা শুনে তার স্ত্রী চিন্তিত হয়ে যায়। এটা ভেবে এখন তাদের সংসার কিভাবে চলবে। অন্যদিকে সুজন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরলে তার স্ত্রী বলে, তুমি চলে এসেছো, এইবার নিয়ে এসো। আজকে কত টাকা পেলে? আজকে তো অনেক টাকা ইনকাম হয়েছে, পুরো 20,000। সেটা কিভাবে? এরপর সুজন তার স্ত্রীকে সব কথা খুলে বলল, কিভাবে সে মিঠুনের দোকান বন্ধ করে দিয়েছে। তুমি তো একেবারে বোকা। আমার বাবার বাড়ির সোনার মতো ছাগলগুলো এত সস্তায় বিক্রি করছো? আমি জানি তুমি এই কথাই বলবে। ঘরে আসতেই তুমি টাকা চাইতে থাকো। এত টাকা আমি কোথা থেকে আনবো? আর ছাগলগুলো কি সোনার ছাগল? তোমাকে কিভাবে লাগে? রানী নাম আমার, টাকা পয়সা তো চাই আমার। আর শোনো, ছাগলগুলো আমার কাছে সোনা থেকে কম না। এইবার শোনো, তোমাকে কি করতে হবে। কাল থেকে আমি যা বলবো তাই করবে। শহর থেকে এমন ওষুধ আনো যাতে ছোট ছাগল কয়েকদিনে বিশাল বড় হয়ে যায়। তারপর সেই ছাগলের মাটন করে আমরা গ্রামের বাজারে বিক্রি করব। কিন্তু এটা তো অন্যায়। এইবার তুমি আমাকে শেখাবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তুমি চুপচাপ ওটাই করো যেটা আমি তোমাকে বলবো। সুজন একটু ভয় পেলেও শেষমেশ রাজি হয়ে গেল। পরের দিন থেকে এভাবে তারা ছাগলদের ইঞ্জেকশন দিতে লাগলো, যা তাদের দ্রুত কয়েকদিনের মধ্যেই বড় করে তোলে। আর কেউ কিছু বুঝতেই পারল না। এরপর সুজন সস্তায় মাটন বিক্রি করতে লাগলো, আর গ্রামবাসীরা মাটন কিনতে লাগলো। এই দিকে মিঠুনের দোকান বন্ধ হয়ে গিয়েছিল, তাই সে মাঠে কাজ করতে লাগলো। কিছুদিন পর মিঠুন সুজনের দোকানে মাটন কিনতে গেল। সুজন তাকে মাটন মেপে দিল, কিন্তু মিঠুন দেখল মাটন পরিমাণে কম। ভাই, আমি তোমাকে 1 কেজি চাইছি, কিন্তু এটা তো অনেক কম। হ্যাঁ, তো এটা দেশি ছাগল। ন্যাংরা খোড়া আধা মোড়া ছাগল আমি বিক্রি করি না। ঠিক তখনই গ্রামের মোড়ল সেখানে এলেন আর দাওয়াতের জন্য 100 কেজি মাটনের অর্ডার দিয়ে গেলেন। মিঠুন দূরে থেকে সবকিছু দেখছিল। মিঠুনের সন্দেহ হলো, এত মাটন সে কোথা থেকে দেবে? এতগুলো মাটনের জন্য কত সহজে হ্যাঁ বলে দিল। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আর আমাকে সেটা জানতে হবে। রাতে যখন সুজন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখন মিঠুন গোপনে সুজনকে অনুসরণ করল। হঠাৎ মিঠুন চমকে গেল। সে দেখল সুজন আর রানী ছাগলদের ইঞ্জেকশন দিচ্ছে। 2-3 দিনের মধ্যেই এই ছোট ছাগলগুলো কাটার জন্য তৈরি হয়ে যাবে। শুধু এখন সময়ের অপেক্ষা। তারপর হবে টাকার বৃষ্টি। এইবার মিঠুন সবকিছু বুঝতে পারে, আর সে ঠিক করে নেয় গ্রামবাসীদের সামনে সুজন ও তার স্ত্রীর আসল রূপ দেখাবে। এই ভেবে মিঠুন সব প্রমাণ ফোনে রেকর্ড করে রাখল। এইদিকে পরের দিন সুজন 100 কেজি মাটন নিয়ে প্রধানের বাড়ি যায়, কিন্তু দাওয়াতেই সবাই মাটন বিরিয়ানি খেতে লাগে। তখন প্রধান দেখে বিরিয়ানি কম। আরে, এটা কি? আমি এতগুলো মটন আনিয়েছি, তবুও কম হয়ে গেল। এভাবে তো সবাই আমায় নিয়ে মজা করবে। সে অনেক চিন্তিত হয়ে যায়। তখন ঠিক সেখানে মিঠুন আসে আর এসে প্রধানকে ভিডিও দেখায়। প্রধান মশাই, জানি না কবে থেকে সুজন এভাবে খারাপ মাটন গ্রামবাসীদের বিক্রি করছে। এগুলো খেয়ে অনেক গ্রামবাসী অসুস্থ হয়েছিল, আর সে আমার মটন দোকান বন্ধ করিয়েছিল। আর এর কারণে আপনি বদনামের দরজায় দাঁড়িয়ে আছেন। এটা শুনে প্রধান সুজন ও তার স্ত্রীকে পুরো গ্রামবাসীদের সামনে ডাকে আর গ্রামবাসীদের সব কথা বলে।
এটা শুনে সবাই ক্ষেপে গেল আর মারার জন্য যাচ্ছিল, কিন্তু মিঠুন আটকে দেয় আর শান্তভাবে বুঝাতে লাগে। তখন সুজনের স্ত্রী বলল, মাফ করে দিন, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আর সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব, কিন্তু এমন অন্যায় আর করব না। সুজন ও রানী কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। গ্রামবাসীরা তাদের ক্ষমা করল। এরপর মিঠুন আবার নিজের দোকান খুলল। এবার তার দোকানে আগের চেয়েও বেশি ভিড় হতে লাগল। সবাই বলতো, মিঠুন ভাইয়ের মাটানের মতো টাটকা মাটান আর কোথাও মেলে না। পদ্মপুকুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে সঞ্জয় নামে একটি ধনী লোক থাকতেন। তার একটি সুন্দর বাড়ি আর বড় একটি আমের বাগান ছিল, আর সেই বাগানে অনেক সুন্দর সুন্দর ও সুস্বাদু আম সারা বছর ধরে থাকে। কিন্তু ভুল করেও কেউ সেই বাগানের কাছে যেত না, কারণ কি রে, তুই আমার বাগানে আম চুরি করতে এসেছিলিস না? এইবার ঠেলা সামলা। এই, তুই দাঁড়িয়ে কি দেখছিস? মার বেটাকে। আরে 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 সঞ্জয় বাবু, আমাকে ছেড়ে দাও, আর আমি কখনোই তোমার আমার বাগানের কাছে আসবো না। আমাকে তুমি ছেড়ে দাও। রে বাবা রে, আর ঘর সব ভেঙে দিলে রে। প্লিজ সঞ্জয় বাবু, আমাকে ছেড়ে দাও। কি বলছিস এসব? তোকে ছেড়ে দেবো? তুই আমার বাগানের আম খেয়েছিস, তোকে এত সহজে ছাড়বো না। এই, তুই মারতে থাক বেটাকে। তোরা আমার বাগানের আম খাবি? এত সহজ না বাবা। এই, বেটাকে মারতে থাক, আর যেন কখনো আমার বাগানের আশেপাশে না আসে। মানুষ তো দূর, সঞ্জয় তার বাগানে একটি কাক পক্ষীও বসতে দিত না। এই টুনি পাখি, হুস হুস, সরে যা আমার বাগান থেকে, সরে যা। তোরা আমার ফল খেয়ে নিবি নাকি রে? সরে যা এখান থেকে বলছি, খুব খারাপ হয়ে যায় বলেছি। হ্যাঁ, হুস হুস, সব তো সব আমার বাগানে এসে চুরিস তোরা। সরে যা বলছি। এবার যদি আসিস, তোদের ঠ্যাং আমি ভেঙে ফেলবো, এই আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আর এইদিকে পদ্মপুকুর গ্রাম থেকে একটু দূরে শিশুবাগান নামে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে কান্তি নামে একটি পরী তার ছোট্ট মেয়ে কুসুমকে নিয়ে থাকত। এইভাবেই গ্রীষ্মের এক সকালে পরী যখন খাবার সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছিল, তখন তার মেয়ে কুসুম তাকে বলে, মা মা, তুমি কোথায় যাচ্ছ? এই তো খাবার সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছি সোনা। মা, তোমাকে আমি একটি কথা বলবো? হ্যাঁ আমার সোনা মেয়ে, কি হয়েছে? কি বলবে বলো। মা, তুমি তো জানোই এটা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে ফলের রাজা কে বলো তো? আম। আর আমাকে আম খাওয়ার ইচ্ছে করছে। আসার সময় তুমি আম নিয়ে আসবে। হ্যাঁ। কি বললে তুমি? আম? তাহলে তো আমাকে গ্রামে যেতে হবে, কারণ আমাদের জঙ্গলে তো একটিও আমের গাছ নেই। কিন্তু গ্রামে তো অনেক দুষ্টু লোক থাকে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসার সময় আম নিয়ে আসবো। তুমি কিন্তু আমের লোভে গ্রামে যেও না, কারণ গ্রামে অনেক দুষ্টু লোক থাকে, তারা তোমার ক্ষতি করতে পারে। এটা বলে পরী সেখান থেকে চলে যায় খাবার সংগ্রহ করার জন্য। এরপর পরী খাবার সংগ্রহ করে গ্রামের দিকে যায় আম সংগ্রহ করার জন্য। এরপর পরী গ্রামে গিয়ে সঞ্জয়ের সেই আমের বাগান দেখতে পায়। এটা দেখে পরী বলে, ওরে বাবা রে বাবা রে বাবা, কত বড় আমের বাগান! এত বড় আমের বাগান আমি কখনোই দেখিনি। এখন বাগানের মালিক দেখে ফেলার আগেই যাই,
এখান থেকে কয়টি আম নিয়ে যায়। এটা বলে পরি আম নেওয়ার জন্য যেই হাত বাড়ায় ঠিক তখন সেখানে সঞ্জয় চলে আসে। এই দুষ্টু পরি, থেমে যা, তোর সাহস তো কম নয়, তুই আমার বাগানের আম নিচ্ছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। এই মূর্খ, তুই দাঁড়িয়ে কি দেখছিস, একে খাঁচায় বন্দি করে ফেল। সঞ্জয়ের কথা শুনে তার কর্মচারী পরীকে একটি খাঁচায় বন্দি করে দেয়। আরে বাহ, এটা খুব ভালো ব্যাপার। এতদিন পশু পাখি আমাকে জ্বালিয়েছে, এবার পরিও জ্বালিয়েছে দেখছি। যাই হোক, এটা খুব ভালো। পৃথিবীতে পরীর ডিমান্ড অনেক, এখন এই পরীর সাহায্যে আমি কোটি কোটি টাকা ইনকাম করব। হ্যাঁ, দয়া করো তুমি আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে আমার একটি ছোট মেয়ে আছে, আর সেই আম খেতে চাইছিল, আর তাই আমি এখানে এসেছি। আমাকে তুমি ছেড়ে দাও। আমি যদি না থাকি তাহলে সে মারা যাবে। আমাকে তুমি ছেড়ে দাও, বিশ্বাস করো আমি আর তোমার বাগানে কখনো আসবো না। আমাকে তুমি ছেড়ে দাও। আরে এত সহজে তোকে কিভাবে ছেড়ে দিই? তুই হলি আমার কোটি টাকার হিরে মানি সবকিছু, তোকে এত সহজে কিভাবে ছেড়ে দিই বল? তুই যাই বলিস না কেন, তোকে আমি ছাড়বো না। এটা শুনে পরি কান্না করতে থাকে। আর এই দিকে জঙ্গলে পরি ছোট মেয়ে কুসুমকে একটি ছোট্ট টুনি পাখি গ্রামের ঘটনার কথা বলে। এটা শুনে কুসুম বলে, কি বলছো তুমি? গ্রামের দুষ্ট লোকেরা আমার মাকে খাঁচায় বন্দি করে রেখেছে। মা ঠিকই বলতো, গ্রামের লোকেরা অনেক দুষ্ট। মাকে যদি আমি না বলতাম আমের কথা, তাহলে মা আজকে খাঁচায় বন্দি হয়ে থাকতো না। সব ভুল আমার। যেহেতু ভুল আমার, আমি এই ভুল শুধরে নেব। ছোট্ট টুনি পাখি, চলো, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। ঠিক আছে পরি বন্ধু, চলো আমার সঙ্গে। এরপর ছোট্ট টুনি পাখি আর ছোট্ট পরি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এই গ্রামের দুষ্ট লোক, তোকে ভালোই ভালোই বলছি, আমার মাকে ছেড়ে দে, নাহলে তোর সঙ্গে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আরে কুসুম সোনা, তুই এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে, নাহলে দুষ্ট লোকেরা তোকেও খাঁচায় বন্দি করে দেবে। চলে যা এখান থেকে। আরে আরো একটি কোটি এসেছে দেখছি। তাহলে পরি, এটাই তোর মেয়ে তাই না? ভালোই তো হলো, মা মেয়ে একসঙ্গে থাকবি। হ্যাঁ, এই মূর্খ, তোকে কি আবার নতুন করে বলতে হবে না রে? একেও বন্দি কর। তুমি এখান থেকে চলে যাও কুসুম সোনা, নাহলে এরাও তোমাকে খাঁচায় বন্দি করে দেবে। তুমি এখান থেকে চলে যাও। তুমি চিন্তা করো না মা, এই দুষ্ট লোকেরা আমার কিছুই করতে পারবে না। তুমি হয়তো জানো না, আমি সাধারণ পরি না। তুমি শুধু দেখো এই দুষ্ট লোকেদের আমি কিভাবে শাস্তা করি। এই যে দুষ্ট লোকেরা, তোমার অনেক অহংকার না? দাঁড়াও, তোমার অহংকার আমি এখনই ভেঙে দিচ্ছি। এটা বলে পরীর ছোট্ট মেয়ে সঞ্জয়ের আমের বাগানকে একটি পাথরের বাগান করে দেয়। এরপর তার মাকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। এই যে মানুষ, তুমি তো দেখছি এখনো এখানে দাঁড়িয়ে আছো। তুমি এখান থেকে পালাবে, নাকি তোমার আমের বাগানের মতন তোমাকেও পাথর বানিয়ে দেব? আরে না না, বেঁচে থাকলে অনেক আমের বাগান হবে। আমি এখন এখান থেকে পালাই। এই পালা রে। এটা বলে সঞ্জয় আর তার লোক সেখান থেকে পালাতে লাগে। এরপর পরি আর পরীর ছোট্ট মেয়ে খুশি খুশি জঙ্গলে তাদের ঘরে ফিরে আসে। একটি গ্রামের মধ্যে হরিয়ানা নামের এক যুবক বাস করত। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার মনে সবসময় একটা সন্দেহ কাজ করত। সে তার ব্যবসায় সফল হবে কিনা। কখনো কখনো এই চিন্তার কারণে সে উত্তেজিত হয়ে পড়ত এবং অন্যদের ওপর রাগ করত। আবার কখনো নিজের গড়ে তোলা কাজকেই রাগের বশে নষ্ট করে ফেলত। একবার সে ভাবল টমেটোর ব্যবসা করবে। এরপর সে টমেটো চাষ করল। তার টমেটোর চাষও ভালো হলো। আরে বাহ, এই বছর তো আমার টমেটোর চাষ অনেক ভালো হয়েছে। যাই, এবার দেরি না করে এগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য।
আমি টমেটোগুলো অনেক বেশি দামে বিক্রি করব। হরিয়ানা টমেটো নিয়ে বাজারের মাঝপথে মন্ডিতে গেল। এক ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, দেখো, আমার টমেটোগুলো একেবারে তাজা, অক্ষয় বীজের টমেটো। এগুলো মরিচের মতো লাল টাটকা। প্রতি কিলো আমি একই দামে বিক্রি করব। ব্যবসায়ী ঠোঁট উল্টে বলল, এই মন্ডিতে দাম নির্ধারণ করে ব্যবসায়ী, কৃষক নয়। 2 টাকা কিলো দেব, নেবে তো নাও, না হলে রাস্তা দেখো। না, এত অল্প দামে আমি আমার টমেটো বিক্রি করব না। অনেক ব্যবসায়ী আছে, থাক, আমি অন্য কারো কাছে যাব। এরপর হরিয়ানা একের পর এক ব্যবসায়ীর কাছে গেল, কিন্তু কোথাও তার চাওয়া দাম পেল না। শেষে বিরক্ত হয়ে রাগের মাথায় সব টমেটো পাশের খালি ফেলে দিল এবং নিজেরই ক্ষতি করল। এভাবেই একদিন খবর এলো যে তাদের গ্রামে এক বিখ্যাত মহাত্মাজির আগমন হয়েছে। খবর পেয়ে হরিয়ানা মহাত্মাজির কাছে গিয়ে বলল, আমি অনেক ইতিবাচক ভাবি, সাফল্য পাওয়ার জন্য চেষ্টা করি, তবুও সফল হই না। মহারাজ, দয়া করে আমাকে কোনো উপায় বলুন। আমি কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করতে প্রস্তুত। মহাত্মাজি বললেন, তোমার সমস্যার সমাধান আছে। আমি তোমাকে একটা চমৎকার তাবিজ দেব। এটি তোমার সব বাধা দূর করবে, কিন্তু কাজটা কঠিন, তুমি হয়তো করতে পারবে না। আপনি শুধু বলুন কি করতে হবে। আমি তোমাকে একটি তাবিজ দেব। আজ রাত তোমাকে শ্মশানে কাটাতে হবে। কেবল তুমি আর তোমার গলায় এই তাবিজ, আর তোমাকে সারা রাত শিব শঙ্কর নাম জপতে হবে। এ কথা শুনে হরিয়ানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয় পেয়ে গেল, তবুও সাহস করে সেই রাতে শ্মশানে গেল এবং রাত কাটালো। পরদিন ভোরে সে মহাত্মাজির কাছে গিয়ে বলল, মহারাজ, সত্যি বলতে আমি তো বড় ভীতু মানুষ। আগে তো শ্মশানের কাছে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু এই রাত কাটিয়ে আমি বুঝলাম এখন আমি যে কোনো কিছু করতে পারবো। আমি অবশ্যই সফল হব। সেদিন থেকে হরিয়ানার জীবনে একেবারে পরিবর্তন এলো। এখন সে যাই করত তার মনে বিশ্বাস জেগে যেত যে তাবিজের শক্তির কারণে সে সফল হবে। আর ধীরে ধীরে সেটাই হলো। সে গ্রামের সবচেয়ে সফল মানুষদের একজন হয়ে উঠল। তার সবজির ব্যবসা এত বড় হলো যে দূর দূরান্তের গ্রামগুলোতেও তার সবজি যেতে লাগলো। প্রায় 1 বছর পরে আবার সেই মহাত্মাজি গ্রামে এলেন। হরিয়ানা তাড়াতাড়ি তাকে দর্শন করতে গেল এবং তাবিজের গুণগান করতে লাগল। তখন মহাত্মাজি হাসি দিয়ে বললেন, সাফল্যের রহস্য তাবিজে নয়, তোমার বিশ্বাসে। আগে তুমি নিজেকে বিশ্বাস করতে না, তাই সফল হতে পারতে না। তাবিজ শুধু তোমার মনে বিশ্বাস জাগিয়েছিল। বিশ্বাসই আসল শক্তি। হরিয়ানা গভীর মনোযোগ দিয়ে মহাত্মাজির কথা শুনল এবং বড় শিক্ষা পেল। সে বুঝল, যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে আগে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। যদি নিজেকে বিশ্বাস করা যায়, তাহলে সাফল্যের সম্ভাবনা ক্রমেই বাড়তে থাকে।